2024-এর অগাস্ট মাস ক্ষমতায় এসে ইউনূস সরকার ঘোষণা করেছিল এবার বিদেশি বিনিয়োগের ঢল নামবে বাংলাদেশে। কিন্তু বাস্তব পরিস্থিতি ঠিক তার উল্টো। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ক্রমশই ঠেকছে তলানিতে। চলতি বছরে পদ্মাপাড়ে বিদেশি বিনিয়োগ কমল 43.84%। ইউনূসের দেখিয়ে দেওয়া পথে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উগান্ডা, ঘানা, গণপ্রজাতন্ত্রী কঙ্গো। দেখা যাচ্ছে আফ্রিকার এই তিনটি দেশে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ এসছে তার থেকে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জানুয়ারি থেকে মার্চ নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র 44.73 কোটি। আগের বছরে একই সময় যা ছিল 79.66 কোটি। বছরের প্রথম 3 মাসে মোট 110.43 কোটি, মানে 1.10 বিলিয়ন এফডিআই এসেছে দেশে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ডলার ফেরত নিয়ে গিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা, যার পরিমাণ 65.70 কোটি। সেই হিসাবে নিট এফডিআই 44.73 কোটি। ঠিক এক বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, 2025-এ একই সময় মোট 157.83 কোটি, মানে 1.58 বিলিয়ন এফডিআই এসেছিল দেশে। ওই হিসাবে নিট এফডিআই পরিমাণ ছিল 79.66 কোটি। এখন প্রশ্ন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের হাল বিগড়ালো কেন? যদি আমরা এটা মেনে নিই মার্কিন শুল্ক নীতি ও বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বিদেশি বিনিয়োগ কমেছে, তবে একই তথ্য প্রযোজ্য উগান্ডা, ঘানা, গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ক্ষেত্রেও। কিন্তু সেটা তো হয়নি। তাহলে এই যুক্তি একেবারেই কাজে লাগে না। আরও একটি বিষয়, চলতি বছরেই আমেরিকার সঙ্গে গোপনে বাণিজ্য চুক্তি সেরেছে ইউনূস সরকার। সেই হিসাবে ভুরি ভুরি বিনিয়োগ বাংলাদেশে আসার কথা, কিন্তু তাও হয়নি। তাহলে হলোটা কি? কথায় কথায় আমরা আফ্রিকার উগান্ডা, ঘানার কথা টানি। এটার একটা মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। আমরা নিজেদের দেশ কতটা উন্নত অথবা আমাদের দেশ আফ্রিকার এই দেশগুলির থেকে এগিয়ে রয়েছে এটা বোঝাতেই বারবার উগান্ডা, ঘানা, কঙ্গোর কথা টেনে আনি। এটা একটা অদ্ভুত মানসিক তৃপ্তি। কিন্তু বাংলাদেশে বিদেশি বিনিয়োগের হাল যা দাঁড়াচ্ছে, আগামী দিনে বাংলাদেশ অন্তত এই মানসিক শান্তিটুকুও পাবে না। আদতে জুলাই আন্দোলনের পর বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে ভরসা করতে পারছেন না। মব সন্ত্রাস, লিঞ্চিং, কারখানা জ্বালিয়ে দেওয়া, এরকম একের পর এক ঘটনা বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে বসেছে। জুলাই বিশ্বের সামনে বাংলাদেশের যে ছবিটা তুলে ধরেছে, তাতে এমন হওয়াটাই স্বাভাবিক। ধরা যাক আপনার কাছে ফান্ড আছে, আপনি দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশে বিনিয়োগ করতে চান। আপনি সবার আগে কোন বিষয়টা দেখবেন? এই দেশগুলিতে বিনিয়োগ করার মতো পরিবেশ আছে কিনা, মানে আপনার বিনিয়োগ কতটা নিরাপদ থাকবে, আপনার ফ্যাক্টরিতে হামলা হবে কিনা, চাঁদাবাজি হবে কিনা, আইন রক্ষকরা কতটা অ্যাক্টিভ। এতদূর ভাবার পর আপনার মাথায় বাকি বিষয়গুলি আসবে, যেমন রাস্তা, বিদ্যুৎ, পরিবহন ইত্যাদি ইত্যাদি। আর এখানেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ প্রাথমিক নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে পারছে না। যেখানে নিরাপত্তা নেই, সেখানে কিভাবে বিনিয়োগে আগ্রহী হবেন বিদেশি বিনিয়োগকারীরা? সস্তা শ্রমের লোভ দেখিয়ে চিড়ে ভেজাতে পারছে না বাংলাদেশ। এবার জাতিসংঘের রিপোর্টে একবার চোখ বুলিয়ে নিন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026 প্রকাশিত হয়েছে।
7ই জুলাই প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যাচ্ছে 2025 সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $180 কোটি, মানে 1.8 বিলিয়ন। বিপরীতে আফ্রিকার দেশ উগান্ডা পেয়েছে $340 কোটি, ঘানা ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো প্রত্যেকে $190 কোটি করে বিনিয়োগ পেয়েছে। যে দেশে 120টি সশস্ত্র গোষ্ঠী আছে, যাদের দখলে দেশের 60% ভূমি, সেই কঙ্গোতে পর্যন্ত বাংলাদেশের চেয়ে বেশি বিনিয়োগ এসেছে। অর্থাৎ বাংলাদেশের চেয়ে কঙ্গোকে অনেক বেশি ভরসা করছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগে দেশের হাল খারাপ কেন? বাংলাদেশের নেতা মন্ত্রীদের প্রশ্ন করা হলে তারা নিশ্চিতভাবে বলবেন ফ্যাসিস্ট সরকার সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু এখানেও জল মেশানো রয়েছে। ছোট্ট একটা পরিসংখ্যান দিই আপনাদের। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সে বছর বৈদেশিক বিনিয়োগ এসেছিল মাত্র $90 মিলিয়ন। এরপর প্রতি বছর বিনিয়োগ বেড়েছে। করোনা অতিমারির মধ্যেও হাসিনা সরকার $2.56 বিলিয়ন বিনিয়োগ টেনেছিল। আপনারা যাকে ফ্যাসিস্ট সরকার বলছেন, সেই ফ্যাসিস্ট সরকারকেও ভরসা করেছিল বিদেশি বিনিয়োগকারীরা। কারণ হাসিনা সরকারের আমলে দেশে নিরাপত্তার ঝুঁকি ছিল, আইন শৃঙ্খলার নিশ্চয়তাও ছিল। মনে আছে আপনাদের হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলার কথা? হাসিনা সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল, জঙ্গি নেটওয়ার্ক ট্র্যাক করেছিল, এই ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের ধরেছিল, আর সেটা একটা পজিটিভ বার্তা হয়ে পৌঁছেছিল বিশ্বের দরবারে। এদিকে জুলাই আন্দোলনের পর দেশে অদ্ভুত এক পরিস্থিতি তৈরি হয়েছে। ধর্ম অবমাননার নামে মব হচ্ছে, লিঞ্চিং হচ্ছে, কারখানা পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর সরকারের ভূমিকা সে আরো বেশি ভয়াবহ। তারা সমস্যার কথা যেন মানতেই চাইছেন না। সরকারের চোখে সমস্যাই যদি না হয়ে থাকে, তাহলে সমাধানের প্রশ্ন আসছে কিভাবে? হয় তারা চুপ থাকছেন, নতুবা বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাচ্ছেন। ইউনূস শাসন না থাকলেও ইউনূস শাসনের ধারা বহাল তবিয়তে জাঁকিয়ে বসেছে বাংলাদেশে। উগ্রপন্থী মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, এমন একটা বার্তা তুলে ধরা হচ্ছে যে ধর্মের অজুহাতে যে কোনো কিছুই ঘটতে পারে। সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিন্তু কোনো ব্যবস্থাই নেবে না। বরং জুলাইকে গর্বিত করতে যা হয়েছে বেশ হয়েছে এমন একটা বার্তা তুলে ধরা হবে। এক কথায় এক নৈরাজ্যের পরিবেশ। কে নেবে সেখানে লগ্নির দায়িত্ব? পাকিস্তানের কার্বন কপি হতে গিয়ে দেশের অর্থনীতি ডুবে যাচ্ছে। আজ পাকিস্তানে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চান না, জঙ্গি ও বোমার ভয় পান। IMF থেকে লোন নিয়ে দেশ চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের লোকজন বিদেশে ভিক্ষা করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। সেই পথেই কি এবার পা বাড়াচ্ছে বাংলাদেশ? বিদেশি বিনিয়োগ চাইলে বাংলাদেশকে আগে রাষ্ট্র হয়ে উঠতে হবে। এই সাহসটুকু দেখাতে না পারলে ডুববে বাংলাদেশ, ডুববে বাংলাদেশের অর্থনীতি। প্রতিবেদনটি কেমন লাগলো জানান কমেন্ট বক্সে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।